গতকালকে ওর একটা বক্তব্য শুনছিলাম, জানেন তো, ওই কাসেম সিদ্দিকীর। আমি শুনি মাঝে মাঝে, একটু ভালো লাগে ওর কথা, কারণ পাগল যখন পাগলামি করে অনেকে দাঁড়িয়ে দেখে, দেখবেন তো ওর একটু বক্তব্যটা একটু মাঝে মাঝে শুনি। ও বেটা কি বলছে জানেন? বলছে আমরা যদি সরকারে আসি, আমাকে যদি আপনারা যেতান, সরকারি জায়গায় যা মসজিদ আছে মন্দির আছে আমি ভেঙে দেবো। শুনেছেন আপনারা? শুনেছেন? বলছে যা সরকারি জায়গায় মন্দির মসজিদ আছে আমি ভেঙে দেবো। আরে কাসেম সিদ্দিকী, তোমাকে কে শক্তি দিয়েছে মন্দির ভাঙার, মসজিদ ভাঙার? আমরা জানি গ্রামের মধ্যে অনেক জায়গায় মসজিদ আছে, গ্রামের মধ্যে অনেক জায়গায় মন্দির আছে, হতে পারে সরকারি জায়গা, পাট্টা জায়গা, সেই এলাকার মানুষ কখনো তা নিয়ে প্রশ্ন তোলে না। এমনকি এই হাইওয়ে যখন হচ্ছে, মন্দির মসজিদ নিশ্চিতভাবেই জাতীয় স্বার্থে সরিয়ে নিতে হবে, সেটা অন্য কথা। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর লোকেরাও, ন্যাশনাল হাইওয়ে অথরিটিও বলতে পারছে না মসজিদটা ভেঙে দেবো, মন্দিরটা ভেঙে দেবো। একটা ছোট্ট মন্দির হলেও, একটা ছোট্ট মসজিদ হলেও তারা ভাঙার সাহস দেখাচ্ছে না। আর ইনি নাকি বাঘের বাচ্চা, ইনি নাকি আমডাঙ্গায় সরকারি জায়গায় যা মসজিদ আছে মন্দির আছে সব ভেঙে গুড়িয়ে দেবে। কি করতে লড়তে এসেছে ভোটে? ভোটে কি করতে লড়তে এসেছে ও? ওকে জিজ্ঞাসা করুন। আমি এই সভা থেকে জিজ্ঞাসা করছি কাসেম সিদ্দিকীকে, তৃণমূলে যোগ দেবার কিছুদিন আগে সভা করতে গিয়ে বলেছিলেন, ওয়ে নবান্ন কোম্পানির মালিক, তুমি শুনে রাখো, তোমার পা থেকে মাথা পর্যন্ত, তোমার ডান দিক বাদিক যা আছে সবাই চোর 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 করে স্লোগান দিয়েছিলেন কাসেম সিদ্দিকী। ওই রাকেশ বক্তব্য শুরু করবার আগে মাইকে শোনাচ্ছিল না, ওইটা কাসেম সিদ্দিকী বলেছিল যে হচ্ছে তোমার নবান্ন কোম্পানির মাথা থেকে পায়ের তলা পর্যন্ত সবাই হচ্ছে চোর 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 করে স্লোগান দিয়েছিল। আমি সব সভাতেই বলি, যাকে তুমি বলছিলে সেই দলটার সবাই চোর। এমনকি তুমি এ কথাও বলেছিলে যে হচ্ছে তৃণমূলের কোন মুসলমান লোক যদি মারা যায় তার জানাজা পড়া যাবে না, তার জানাজা না পড়ে তাকে পাঠিয়ে দিতে হবে নবান্নতে। মনে আছে আপনাদের? মনে আছে তো? আর তারপরে ওর কাকা তোয়া সিদ্দিকী কি বলেছিল জানেন তো? তোয়া সিদ্দিকী বলেছিল যে ও তৃণমূলে যেদিন যোগ দিল আর কি, তারপরে তোয়া সাহেব বললেন ও যদি এখন মারা যায় তাহলে ওর জানাজাটা কি শুভেন্দু পড়াবে নাকি? খুব ভালো করে বলেছিল, মনে আছে আপনাদের? আপনারা কি দেখছেন বলুন তো? এই আজকে যখন এই জনসভা হবে, কালকে থেকে আমাকে অনেকে জিজ্ঞাসা করছে, বলছে দাদা তোয়া সাহেব নাকি আসবে মিটিংয়ে, তোয়া সাহেব নাকি ওই জনসভায় আসবে। আমি বললাম না না, তোয়া সাহেব কেন আসবে? তোয়া সাহেব আসবে না। বলো দাদা দেখুন না, যদি তোয়া সাহেব আসে খুব ভালো হবে। আচ্ছা কেন বলুন তো? মানুষের এই আগ্রহটা বাড়ছে কেন বলুন তো? আগ্রহটা বাড়ছে, ওর কাকা হচ্ছে তোয়া সাহেব, প্রতিদিন ওর সম্পর্কে যা বলছে আপনারা দেখেছেন না? বলছে এই কাসেম, তোর কি হলো রে? তুই তো গিরগিটি হয়ে গেলি রে, তুই তো গিরগিটির মতো রং পাল্টাচ্ছিস। কি শুনেছেন আপনারা? কি এদিকের লোক শোনেনি? শুনেছেন? বলছে তুই তো গিরগিটি হয়ে গেলি রে ভাই, তুই তো প্রতিদিন রং পাল্টাচ্ছিস। বলছে ওর কি অবস্থা হয়েছে, ও ভোট প্রচারে গিয়ে মাথার টুপিটা ফেলে দিয়েছে, ওই যে ফেজ টুপি পরে না, ওই টুপিটা ফেলে দিয়েছে। বলছে কি যেন পড়েছে আর মনে করতে পারছে না, অনেকক্ষণ পর মনে করে বলছে ক্যাপ 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 ক্যাপ, অনেকক্ষণ ধরে বলছে ক্যাপ 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 পড়েছে। বলছে চুলটাকে আবার ওই কি বলে বলে স্ট্রেট করেছে। দেখেছেন? আমরা বলছি না, আমাদের কথা না, ওর কাকার কথা, তাই না? ওর কাকার কথা বলছে, ভালো করে খবর নিন। ও রাজনীতি করতে গিয়ে বড় বড় কথা বলছে, ওর নিজের বাবা মাকে ভাত দেয় না। আমরা বলছি না। ওর কাকা বলছে মঞ্চে দাঁড়িয়ে, আমি আমার গজানো কথা বলছি না। ওর কাকা বলছে মিডিয়া ফলো করুন, যে লোকটা সম্পর্কে তার পরিবার থেকে এই কথা আসে সেই লোকটা ঝাঁঝরা করা ছাড়া আর কি বলতে পারে? তার কাছে কি ভালো কথা? আমডাঙ্গার প্রার্থী কাসেম সিদ্দিকী বলছেন আমি রয়্যাল বেঙ্গল টাইগার,
ওখানে উনি রয়্যাল বেঙ্গল টাইগার এসেছেন, ইনি বলছেন রয়্যাল বেঙ্গল টাইগার, উনি বলছেন বাঘ, শওকত হচ্ছে ওনার ডানা। তার মানে বুঝুন কাদের নিয়ে খেলা হচ্ছে, বুঝতে পারছেন? সত্যি কি এরা বাঘ? আরে বাঘ যে সে কি কখনো বলবে বাঘ নাকি? আর রয়্যাল বেঙ্গল টাইগার যদি কাসেম সিদ্দিকী হয় তাহলে ওনার তো আমডাঙ্গাতে থাকার কথা না, ওনার তো মানুষের মধ্যে থাকার কথা নয়, ওনার তো বিয়ে বাড়িতে থাকার কথা নয়, ওনার তো কীর্তনে থাকার কথা নয়, ওনার তো সভাতে থাকার কথা নয়, ওনার তো থাকার কথা জঙ্গলে, তাই না? তাও যে কোনো জঙ্গলে না, কাসেম সিদ্দিকী তোমার থাকার কথা সুন্দরবনের জঙ্গলে। যদি তোমার লোক থাকে পাঠাও একবার সাধনপুরের মাঠে, দেখে যাক সাধনপুরের মাঠ। তোমাকে ওই সুন্দরবনের জঙ্গলে পাঠাবার জন্য 4 তারিখের পরে সেই ব্যবস্থা আমডাঙ্গার মানুষ সাধনপুরের মাঠ থেকে জানান দিচ্ছে। কাসেম সিদ্দিকী আর মমতা ব্যানার্জি, জানেন এ দুটোই না, আমি বলছি এরা পাগল হয়ে গেছে, জানেন তো? পাগল হয়ে গেছে এরা। পাগল না হয়ে গেলে এরকম উলফাল বকে না। এরা দেখবেন, যদি কলকাতায় কেউ যান দেখবেন ওই কিছু পাগল আছে, ওই হাওড়া ব্রিজ আছে না, ব্রিজের ওখানে গিয়ে ব্লেড নিয়ে গিয়ে বলবো এই ব্রিজ আমি কেটে দেবো, এক্ষুনি ব্রিজ কেটে দেবো। দেখবেন এরকম করে না, অনেক পাগল আছে, এক্ষুনি ব্রিজ কেটে দেবো আমি। পাগল তো এ পাগল বলছে হাওড়া স্টেশন আমি তৈরি করেছি, আর এ পাগল বলছে আমি রয়্যাল বেঙ্গল টাইগার, শুধু না বলছে আমডাঙ্গাকে আমি ঝাঁঝরা করে দেবো। আরে ভাই, রয়্যাল বেঙ্গল টাইগার, ও বলছে আমডাঙ্গাকে আমি ঝাঁঝরা করে ছেড়ে দেবো। আরে আমডাঙ্গা অনেক ঝাঁঝরা হয়েছে, আমডাঙ্গার রাজনৈতিক আন্দোলন, লড়াই আন্দোলনের ইতিহাস আমডাঙ্গার মানুষের কাছে স্মরণীয়। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের পরে এই আমডাঙ্গার মাটিতে তারাবেড়ে বোদাই অঞ্চলে 200 মানুষের নামে হচ্ছে মিথ্যা মামলা করেছে, 6 থেকে 7 জন খুন হয়েছে, 65 বছরের বেশি বয়স্ক মানুষকে হচ্ছে 44 মাস ধরে জেলে আটকে রেখে দিয়েছিলেন। আমডাঙ্গাতে বোমাগুলির কারখানা তৈরি করেছে এই তৃণমূল কংগ্রেস। আপনি ভাই নতুন করে আবার কি ঝাঁঝরা করবেন আমডাঙ্গাকে? ঝাঁঝরা করার আর কিছু আপনার নেই। আপনার কাছে আলকাতরা দরকার নেই, তার কারণ আপনি নিজেই হচ্ছে আলকাতরা ড্রাম। আপনি যেখানে লাগবেন সেখানেই আলকাতরা লেগে যাবে, আপনার আলকাতরা ছেটানোর দরকার নেই। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী নিজেই হচ্ছে আলকাতরা ড্রাম, তা পশ্চিম বাংলার মানুষ 2011 সালের পর থেকে ধারাবাহিকভাবে দেখে আসছে। আমরা দেখছিলাম এই সময়কালের মধ্যে পশ্চিম বাংলায় দাঁড়িয়ে আওয়াজ তোলা হচ্ছে। মমতা ব্যানার্জি সেদিন এখানে এসেছিলেন, জানেন তো? এখানে এসে সেদিন বলছে যে আমি সব উন্নয়ন করে দিয়েছি। আবার তারপর আর একটা সভাতে গিয়ে বলছে যে হচ্ছে হাওড়া স্টেশন আমি করে দিয়েছি, শিয়ালদা স্টেশন আমি করে দিয়েছি, সাঁতরাগাছি স্টেশন আমি করে দিয়েছি, ফুরফুরা স্টেশন ফুরফুরা আমি করে দিয়েছি, নবদ্বীপ আমি করে দিয়েছি। শুনেছেন কেউ? শুনেছেন তো? বলেছে তো? আচ্ছা বলুন তো, হাওড়া স্টেশন কত সালে তৈরি হয়েছে? হাওড়া স্টেশন তৈরি হয়েছে 1854 সালে। তার মানে আজ থেকে 172 বছর আগে তৈরি হয়েছে হাওড়া স্টেশন, 1854 সালে। ওই মমতা ব্যানার্জি, ওর বয়স কত? কত বয়স ওর? ও নাকি হাওড়া স্টেশন তৈরি করেছে। ও বলছে ফুরফুরা আমি তৈরি করেছি। শুনে রেখে দিন, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ ফুরফুরা নাকি মমতা তৈরি করেছে। ওই বলে না মুসলমানরা একটা কথা বলে, ও জাহান্নামেও জায়গা হবে না। এ বেটা বলছে আমি ফুরফুরা তৈরি করে দিয়েছি, বুঝতে পারছেন? বলছে শিয়ালদা স্টেশন আমি তৈরি করে দিয়েছি। কোথায় জায়গা হবে? কোথায় জায়গা হবে? আরে এই মমতা ব্যানার্জি সেই মমতা ব্যানার্জি হাবড়াতে মিটিং করতে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে পাশে ডেকে নিয়েছে। ডেকে নিয়ে বলছে এ বালু আমার খুব ভালো ছেলে, জানেন তো? আমি খুব ভালোবাসি একে, আপনারা একে ভোট দিয়ে জেতাবেন, কথা দিন। বালু ওর কাছে ভালো ছেলে কেন বলুন তো? বালু ভালো ছেলে এই কারণে বড় চোর, যে যত বড় চোর সে ওর কাছে তত ভালো, তাই তো নাকি? যে লোকটা গরিব মানুষের রেশনের চাল, গম, আটা, চিনি চুরি করে জেল কাটলো বছরের পরে বছর, আসলে যদি মীনাক্ষী মুখার্জি আর নওশাদরা দলের দায়িত্ব থাকতো, ওর মতো বালুকে ঘাড় ধরে বার করে দিত পশ্চিম বাংলার মাটি থেকে। নির্বাচনে লড়া তো দূরের কথা, আর সেই
বালুকে পাশে ধরে নিয়ে বলছে আমার সবচাইতে বড় হচ্ছে, আমি ভালোবাসি একে, একে জেতাতে হবে, যত বড় চোর ওর তত বড় নেতা। আপনাদের মনে আছে দক্ষিণ 24 পরগনায় প্রশাসনিক মিটিং করছে মমতা ব্যানার্জি, সেখানে ওই ক্যানিং পূর্বের এমএলএ ছিল শওকত মোল্লা, ওই শওকত মোল্লা বসে আছে মিটিং এর মধ্যে, আর শওকত মোল্লা হঠাৎ করে উঠে, মমতা ব্যানার্জি বক্তৃতা করছে আর উঠে বলছে ম্যাডাম আমার একটা কথা আছে। বলছে কি? বলছে জীবনতলায় একটা বাস স্ট্যান্ড দরকার। বলছে তুই বস ওখানে চুপচাপ, তুই তো বোম বাঁধিস, তোর তো বাড়িতে বোমা বাঁধা কাজ। তো বুঝুন বোমা বাঁধা কাজ হচ্ছে একটা এমএলএর। কে বলছে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আরে আমাদের আমডাঙ্গায় যিনি এতদিন এমএলএ ছিলেন রফিকার রহমান, আরে আমরা তো রফিকুর রহমানই বলি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন এইখানে মঞ্চে দাঁড়িয়ে বলছে রাফাকার রহমান। শুনেছেন? বলে রাফাকার, মানে নামটাও ভুলে গেছে, বলছে রাফাকার। বলছে তা বারাসাতের হচ্ছে মিটিংয়ে, প্রশাসনিক মিটিংয়ে ডাকছে, কথা বলছে মমতা ব্যানার্জি, আর রাফাকার উঠে বলছে ম্যাডাম আমার আমডাঙ্গায় হসপিটাল দরকার। বলছে বসো, তুমি তো আমডাঙ্গাকে বোমডাঙ্গায় পরিণত করছো। মানে বুঝতে পারছেন, একদিকে বোমা বাঁধা, একদিকে হচ্ছে বোম ডাঙ্গা, এই সব তৈরি করেছে তৃণমূল। আর কদিন আগে হচ্ছে সভা করতে গেছে হচ্ছে যে ভাঙড়ে, সেখানে সভা করতে গিয়ে বলছে আমি কিন্তু বাঘ। মনে আছে? ও আর একবার বাঘ বলেছিল জানেন তো? তখন ভারতবর্ষে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম জ্যোতি বসু, আর আমাদের পার্টির রাজ্য সম্পাদকের নাম ছিল অনিল বিশ্বাস। সেদিন মমতা ব্যানার্জি বলেছিল আমি আহত বাঘ, আমার লেজে কেউ পা দিলে আমি ছেড়ে কথা বলবো না। সাংবাদিকরা তো ছুটে চলে গেছে অনিল বিশ্বাসের কাছে, আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে অনিল বিশ্বাসকে যে বলছে অনিল দা, মমতা ব্যানার্জি বলছে আমি তো আহত বাঘ, আপনারা কি করে লড়াই করবেন? অনিল দা খুব ঠান্ডা মাথার লোক ছিল, বলছে ঠিক আছে। আমি আমাদের রাজ্যের বনমন্ত্রীর নাম ছিল তখন যোগেশ বর্মন, বলছে আমি যোগেশকে বলে দেবো, যোগেশ দাকে বলে দেবো ওকে ভালো করে সংরক্ষণ করে দিতে, যাতে ওর ক্ষতি না হয়। আর এদিন উনি গিয়ে বলছে আমি হচ্ছি বাঘ, আর ওনার ডান হাত হচ্ছে কে? ডান হাত হচ্ছে শওকত। শওকতকে নিয়ে বলছে আমার ডান হাত হচ্ছে শওকত। আচ্ছা যদি বাঘ হয় মমতা ব্যানার্জি, আর তার ডান হাত যদি শওকত হয়, তাহলে বাঘের ডান হাতকে কি হয়? বাঘের ডান হাত কি বাঘই তো হবে নাকি অন্য কিছু হবে? ছাগল ভেড়া হবে? ছাগল ভেড়া তো হতে পারে না। তো বাঘের ডান হাত হচ্ছে সেও বাঘ। আর ঠিক মিল আছে দেখুন, আমডাঙ্গার প্রার্থী কাসেম সিদ্দিকী বলছেন আমি রয়্যাল বেঙ্গল টাইগার। ওখানে উনি রয়্যাল বেঙ্গল টাইগার এসেছেন, ইনি বলছেন রয়্যাল বেঙ্গল টাইগার, উনি বলছেন বাঘ। শওকত হচ্ছে ওনার ডান হাত। তার মানে বুঝুন কাদের নিয়ে খেলা হচ্ছে, বুঝতে পারছেন? সত্যি কি এরা বাঘ? আরে বাঘ যে সে কি কখনো বলবে বাঘ নাকি? আর রয়্যাল বেঙ্গল টাইগার যদি কাসেম সিদ্দিকী হয়, তাহলে ওনার তো আমডাঙ্গাতে থাকার কথা না, ওনার তো মানুষের মধ্যে থাকার কথা নয়, ওনার তো বিয়ে বাড়িতে থাকার কথা নয়, ওনার তো কীর্তনে থাকার কথা নয়, ওনার তো সভাতে থাকার কথা নয়, ওনার তো থাকার কথা জঙ্গলে, তাই না? তাও যে কোনো জঙ্গলে না। কাসেম সিদ্দিকী তোমার থাকার কথা সুন্দরবনের জঙ্গলে। যদি তোমার লোক থাকে পাঠাও একবার সাধনপুরের মাঠে, দেখে যাক সাধনপুরের মাঠ। তোমাকে ওই সুন্দরবনের জঙ্গলে পাঠাবার জন্য 4 তারিখের পরে সেই ব্যবস্থা আমডাঙ্গার মানুষ সাধনপুরের মাঠ থেকে জানান দিচ্ছে।